প্রথমেই সবার কাছে ক্ষমা চাচ্ছি, গল্পের মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রণয়ের রূপকথা। লেখনীতে ফাতেমা তুজ নৌশি। পর্ব ২১। পরের দিন কুহুর দিন কাটল, পুরো বাড়ি ঘুরঘুর করে। আজ সকাল থেকে তার ঘরের পাশে কাজ চলছে। খটখট সে শব্দে ঘরে থাকতে পারেনি সে। সন্ধ্যার দিকে লোকগুলো চলে যেতেই ও এসেছিল একটু ঘুমিয়ে নেবে বলে, কিন্তু সেই ঘুমটুকু আর হল না। হৈ হৈ করে ঘরে প্রবেশ করল কুঞ্জ। বাচ্চাটাকে দেখলেই কুহুর মায়া হয়, আদর করতে ইচ্ছে করে। এই বাড়ির সবথেকে সরল মানুষটা কুঞ্জ। ওর মধ্যে বাকিদের মতন হিংসা নেই, নেই স্বার্থ। কুঞ্জ এসেই গাল ভরাট করে হাসল। কুহুপু কুহুপু, দারুণ খবর আছে গু। দারুণ খবর। হুম হুম ঘু, মাথা কাত করে জানাল কুঞ্জ। কুহু হাসল, বলল, কি খবর রে কুঞ্জ? তোর জন্য কোনো মেয়ে টেয়ে এল নাকি রে? জানিস তো, পাশের বাসার মেয়েগুলো তোকে খুব পছন্দ করে। আমাকে দেখলেই ওরা তোর কথা বলে গি। কুঞ্জর গাল দুটো একটু রঙিন হল। কুহু হেসে বলল, তা কি খবর রে? রাত্রিপু এসেছে গু। রাত্রিপু এসেছে? হ্যাঁ গু। আমাকে তো বলল না গি। সাথে আবির ভাইও এসেছে গু। আবির ভাই এসেছে? বিস্ময়ে কুহু দাঁড়িয়ে গেল। কুঞ্জ বলল, হ্যাঁ। জানো আবির ভাইকে কি হ্যান্ডসাম লাগছে। বিদেশে থাকলেই বুঝি সবাই সুন্দর হয়ে যায়, দীপ্র দাদাভাইয়ের মতন। শেষ কথায় কুহু ছোট করে তাকাল। কুঞ্জ বরাবরই কথার টোন দীপ্রর দিকে আনে। দীপ্রকে এত ভালোবাসে ও। নিচে নেমেই অভিমান ঢেলে দিয়ে কুহু বলল, বাহ বাহ, আমাকে জানাও ইনিগ। রাত্রি হেসে ফেল ওর কথায়। অদূর থেকে আবির বলল, আমিই মানা করেছি গি। ওয়াও, তাহলে তো ১৬ কলা পূর্ণই হল গু। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম ঘু। ওসব কথায় মানব না গি। আহা, এভাবে রাগ করে নাকি? এতদিন পর এলাম, একটু তো কনসিডার করগু। এ কথায় কুহু একটু দমল। ও জবাব দেয়ার পূর্বেই বাড়িতে প্রবেশ করতে করতে দীপ্র বলল, কে কি কনসিডার করবে? শালা, আসবি যে আমাকেও জানালি না? দীপ্র আর আবির মুখোমুখি হল। হেসে দীপ্রকে জড়িয়ে ধরল আবির। ভাই, তোদের সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। রাগ করিস না গি। আচ্ছা, রাগ করলাম না। কি খবর বল? চলছে বেশ ভালো। ফুপুফুপা এল না? প্রশ্নটা রাত্রির দিকে চেয়ে করল দীপ্র। রাত্রি তখন কুহুর সাথে দাঁড়ানো। কাল আসবে। আজ বাসায় গেস্ট আছে। ভাইয়ার তর সেই ছিল না, তাই চলে এলাম আজই গু। ভালোই হয়েছে, জমিয়ে গল্প করা যাবে গু, বলে হাসল দীপ্র। কুহু এদিকেই চেয়েছিল, আনমনেই চেয়েছিল। দীপ্রর হাসি খানা সুন্দর, কেন যেন ওর চোখে লাগল। ও নজর ফিরিয়ে নিতেই কণা এসে পাশে দাঁড়াল। ফিসফিস করে বলল, আবির ভাইকে দারুণ লাগছে রে আপু। তুই দীপ্র ভাইকে না চাইলে অন্তত আবির ভাইকে ট্রাই কর না প্লিজ। আয়ানাপুকে আমি একদমই ভরসা করি না। কখন না আবার আবির ভাইকে ধরে টানাটানি শুরু করে কি। পাশেই ছিল রাত্রি। ওর কথা শুনতে পেয়ে মুখ টিপে হাসল। কুহু ধমকের সুরে বলল, তোর মাথায় সব সময় এগুলোই ঘুরে? ভাইয়াকে সাইয়া বানানোর ইচ্ছে আমার নেই। তুই ট্রাই কর গু। হ্যাঁ রে কণা, চাইলে ট্রাই করতে পারিস। আমার ভাই কিন্তু সুন্দর গু, বলে পুনরায় হাসল রাত্রি। কণা হতাশার মতন করে বলল, ছোট বলে চান্স নিতে পারছি না। বড় হলে ঠিক ঠিক ট্রাই করতাম গে। ওদের কথার মাঝে আগমন হল আয়নার। ও এসেই ঢং শুরু করল। আবির বলল, বাপরে, আয়নাকে তো চেনাই যাচ্ছে না। পুরোপুরি গ্রামের মেয়ে হয়ে গিয়েছিস রে কি। আয়নার গায়ে সালোয়ার কামিজ ছিল, আজই পরা হয়েছে। গ্রামের মেয়ে কথাটা শুনে আয়না নাক ছিটকাল। ছি, গ্রামের মেয়ে? সত্যিই গ্রামের মেয়ে লাগছে আমাকে? ওর ছি বলার ধরনটা সবারই চোখে লাগল। ও নিজেও বোধহয় বিষয়টা বুঝতে পারল। পরিস্থিতি বদলের প্রয়াসে বলল, না মানে, আমাকে গ্রামের মেয়ে লাগবে এটা ভাবতেই কেমন যেন লাগছে গু। গ্রামের মেয়ে কি খারাপ হয় নাকি আয়নাপু? ফট করেই বলে ফেল কণা। আয়না একরাশ বিরক্ত হল। একটু চিবিয়ে চিবিয়ে বলল, তুই কি ঝগড়া করতে চাস কণা? আমি সেরকম কিছু মিন করে তো বলিনি গিয়ে। তোমার কথার ধরনেই তো বোঝা যায়। আয়নার রাগ হল। ইচ্ছে হল ঠাস করে মেয়েটাকে চড় বসাতে।
দীপ্র কণ্ঠের স্বর বদলে বলল, যে যার ঘরে যাও। ওরা মাত্র এসেছে। ফ্রেশ হোক, তারপর আড্ডা দেয়া যাবে। মায়ের কানের কাছে এসে ঘ্যান করতে লাগল আয়না। আবিদা বিশাল বিরক্ত। থামবে তুমি? থামব কেন? কনাকে আমি আসলেই চরমা রব। পরে আমাকে কিছু বলতে পারবে না। মারো। মানা করেছে কে? পরে দীপ্রকে হারালে কান্নাকাটি করতে আসবে না। এই এক জায়গাতেই আটকে যেতে হয় আয়নাকে। ওর কান্না পায়, রাগ হয়। ও ঠোঁট কামড়ে বলে, ওই মেয়েটা আমার সাথে এমন কেন করে? ওর সমস্যা কি? আমাকে দেখতে পারে না? একদমই না। তুমিও দেখতে পারো না। দুজনেই সমান সমান। তুমি আবার ওদের সাপোর্ট করছো। সাপোর্ট করছি না, বাস্তবতা দেখাচ্ছি। দেখতে চাই না এমন বাস্তবতা। আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না। ভালো লাগে না বলে চোখের পানি হাতের তালুতে মুছে নেয় আয়না। তারপর যেতে থাকে নিজের ঘরের দিকে। যেতে যেতে চোখ যায় ছাদের সিঁড়ির দিকে। কুহু ব্যস্ত পায়ে ফোন হাতে নিয়ে ছাদে উঠে চলেছে। আয়না এসে দাঁড়ায় সিঁড়ির কাছে। ছাদ অন্ধকার। কাজের সময় ছাদের লাইট কেটে গিয়েছে। লোকগুলো লাগাবে করে আর লাগায়নি। কুহু ফিসফিস করে কথা বলছে। ভালো করে শোনা যাচ্ছে না। আয়না এবার আরও বেশি করে মনোযোগ দিতে যায়। ঠিক তখনই নিচ থেকে পায়ের শব্দ ভেসে আসে। কেউ আসছে। ও সর্তক হয়। অন্ধকারের মধ্যে লুকানোর জায়গা খুঁজতে থাকে। সিঁড়িতে বেশ কটা ড্রাম রাখা, চাল রাখা সেগুলোতে। উপায় না পেয়ে 2 ড্রামের মাঝে সংকীর্ণ যে খালি জায়গাটুকু সেখানেই লুকিয়ে পড়ে। অন্ধকার আর তাড়াহুড়োতে হাতে বেশ অনেকটা ব্যথাও লাগে। ছাদের দরজা চাপানো ছিল, তা খুলে রাত্রি এগিয়ে যায়। কুহু ওকে দেখে বলে উঠে, ঝামেলায় পড়েছি রাত্রিপু। বড় ঝামেলায় পড়েছি। রাত্রির চোখে মুখে চিন্তার ছাপ। আয়না খালি জায়গা থেকে বের হয়ে আসে। হাতে অনেকটা ব্যথা পেয়েছে। ও ঠোঁট কামড়ে সামনের দিকে এগোয়। এভাবে ঘামছিস কেন? রাত্রিপু গো। কুহুর কণ্ঠ কাঁপছে। রাত্রি ওর বাহু টেনে ধরে। কুহু, সব ঠিক আছে? আমার ভয় লাগছে রাত্রিপু। ভয় লাগছে আমার। ভয় কেন লাগছে? কি হয়েছে বোন? কুহুর গলাটা শুকিয়ে আসে। ও কেঁদে ফেলে শব্দ করে। রাত্রি 2 হাতে মেয়েটিকে জাপটে ধরে। ভয় পাচ্ছিস কেন কুহু? বল আমায় কি হয়েছে? বল কি হয়েছে? তুমিও আমাকে ভুল বুঝবে। আমি খারাপ রাত্রিপু। আমি খারাপ। কাঁদতে থাকে কুহু। রাত্রি বুঝে না কি বলবে। এভাবে না কথা শুনে কোনো মন্তব্যও করতে পারছে না। ভুল কেন বুঝব? তুই বল না কি হয়েছে? কি করেছিস? কুহুর গলা শুকিয়ে আসে। ও শুকনো ঢোক গিলে বলে, শায়ের আমাকে মেরে ফেলবে। মেরে ফেলবে আমায়? ছেলেটা সম্পর্কে জানে রাত্রি। ও ভ্রুকুঞ্চিত করে বলে, ওর সমস্যা কি? পাগল হয়ে গিয়েছে। সম্পর্ক না করলে বাড়িতে সব বলে দেবে। কি বলবে? এবার কুহুর কান্নাটা আরও বেড়ে গেল। ওর কান্নাটা রাত্রিকে ভাবিয়ে তুলল। রাত্রি ভয়ার্ত গলায় বলল, কি ভুল করেছিস কুহু? পালাতে চেয়েছিলাম রাত্রিপু। পালাতে চেয়েছিলাম আমি। সহসাই কথাটা বলে ফেল কুহু। রাত্রি বিস্ময়ে কথা হারিয়ে ফেল। কুহু কান্নায় ভেঙে পড়ল। বসে পড়ল মেঝেতে। পরপর 2 দিন গল্প। আমার পাঠকদের জন্য আশ্চর্য রকমের সারপ্রাইজ হল। সবাই মন্তব্য করবেন। সুন্দর চলবে। প্রণয়ের রূপকথা। লেখনীতে ফাতেমা তুজ নৌশি। পর্ব 22। রাত্রি কি বলবে বুঝতে পারছে না। এত বড় একটা সত্য কুহু লুকিয়ে রেখেছিল। ওর খুব রাগ হলো এবার। ও কুহুকে 2 হাতে চেপে ধরে বলল, যদি এমনটাই হয়ে থাকে তবে সব সময় দীপ্র ভাইকে দোষারোপ কেন করেছিস কুহু? কুহু কান্না মিশ্রিত সুরে বলে, আমি তাকে সরাসরি দোষারোপ কখনো করিনি রাত্রিপু। করিসনি? এটা কিভাবে বলতে পারিস? সেই ঘটনার জন্য দীপ্র ভাইকে কম সহ্য করতে হয়েছে কি? অথচ তোর তো খুশি হওয়ার কথা ছিল। কুহু কান্না থামায়। তবে চোখ দুটো ভেজা। সে আমাকে অপমান করে বিয়েটা ভেঙেছে। আর তুই যে পালিয়ে যেতে চেয়েছিলি, সেটা দীপ্র ভাইকে অপমান করা হতো না?
কুহু জবাব দিতে পারে না। হ্যাঁ হতো। অবশ্যই হতো। কিন্তু সে তো পালায়নি। তাহলে দোষটা তার ঘাড়ে কেন আসবে? রাত্রি হতাশ হয়ে পড়ে। কুহু, এটা ঠিক হলো না। তুই নিজেই পালানোর জন্য তৈরি ছিলি। বিয়েটা না ভাঙলে অবশ্যই পালাতি। কি পালাতি না? হ্যাঁ, পালাতাম। ঠোঁট কামড়ে জবাব দেয় কুহু। রাত্রির মাথাটা খালি খালি লাগছে। সবাই বাবার মৃত্যুর পর কেন দরদ দেখাতে আসছে রাত্রিপু? আমার বাবা বেঁচে থাকাকালীন কতটা কষ্ট করেছেন। তখন কেউ কেন আসেনি? বাবার মৃত্যুর পর সবাই লোক দেখানো দরদ দেখাচ্ছে। দয়া দেখাচ্ছে আমাদের। আমি এতিম হয়ে গিয়েছি বলে আমার ভরণপোষণের দায়িত্ব নিচ্ছে। এসব তো দয়া রাত্রিপুগু। এই ব্যাপারে রাত্রি কথা বলতে পারল না। কুহুই বলল, আমার দোষ ছিল। একই দোষ তো দীপ্র ভাইও করেছেন। তবু তার থেকে বেশি আমাকে সইতে হচ্ছে। হচ্ছে না? আসলে ছেলেদের কখনোই দোষ হয় না। সব দোষ হয় মেয়েদের। আর সেই মেয়ে যদি আমার মতন এতিম হয় তাহলে তো কথাই নেই। সোনায় সোহাগা। আমি পালালে, বিয়ে ভাঙলে তখন আমার উপর কেমন প্রভাব আসত ভেবে দেখো তো। কিন্তু দীপ্র ভাই আমাকে ছোট করে, অপমান করে বিয়ে ভাঙার পর তাকে কতটুকুই বা সইতে হচ্ছে। কুহুর মুখ থেকে শুধুই কথা আসছে। রাত্রি ফোঁস করে দম ফেল। কিন্তু তুই তো বিয়ে করতে চাসনি। পালানোর প্ল্যানও করেছিলি গু। করেছিলাম গু। তাহলে দীপ্র ভাইকে দোষ দিচ্ছিস কেন? দোষ দিচ্ছি না। আমি বাস্তবতা দেখাচ্ছি রাত্রিপু। আমার দোষ ছিল। কিন্তু দীপ্র ভাইয়ের কি দোষ নেই? রাত্রি মৌন হয়ে গেল। কুহুর দু চোখ থেকে পানি নেমে যাচ্ছে। যেন আজ চোখের জলেই সাগর হয়ে যাবে। আরে বাহ! তাহলে এই ব্যাপার? ফট করেই দরজার উপাস থেকে বের হয়ে এল আয়না। কুহুর বুকটা ধিম ধিম করে উঠল। রাত্রি ভ্রু কুঞ্চিত করে বলল, তুই এখানে কি করছিস আয়না? লুকিয়ে আমাদের কথা শুনছিলি? হ্যাঁ, রাত্রিপু। শুনছিলাম তো। না শুনলে তো এত বড় সত্য জানাই হতো না গ। কুহু মাঝ থেকে বলল, আয়নাপু দেখো বিষয়টা। কি দেখব? তুই এত বড় সত্য লুকিয়ে রেখে নেকু সেজে থাকিস সেসবি দেখব? আয়না গ। আমাকে থামাতে পারবে না রাত্রিপু। একদমই পারবে না গে। আমার কথা শোনো আয়নাপু। তুমি কিন্তু। চুপ, একদম চুপ। তোদের দুই বোনের নেকামি শেষ আমি করবই। বেয়াদব কোথাকার। ভেতরে ভেতরে এত কিছু করে সবার কাছে মহান সাজা উ। আয়নার হাতটা ধরতে গিয়েছিল কুহু। কিন্তু পারল না। আয়না ফট করেই পা বাড়িয়ে চলে গেল। কুহু অসহায় হয়ে পড়ল। অন্ধকারের মধ্যে রাত্রিকেও ভীষণ অসহায় দেখাল। ও আসলেই বুঝতে পারল না কি করা উচিত। আবির, দীপ্র একসাথে বসে আড্ডা দিচ্ছিল। অমন সময় আয়নাকে আসতে দেখা গেল। হনহন করে এসেছে সে। দীপ্র দাদাভাই, দীপ্র দাদাভাই। ওর কণ্ঠে দুজনই তাকাল। দীপ্রর ভ্রু কুঞ্চিত হল। আয়না হাঁপিয়ে গেছে একদম। কুহু কত শেয়ানা। কত শেয়ানা তুমি জানো? একদম দীপ্রর বরাবর এসে দাঁড়াল আয়না। আবির কাহিনী না বুঝে চেয়ে আছে। দীপ্রর বাহুখানা স্পর্শ করল আয়না। তুমি জানোই না কুহু বিয়ের দিন, বিয়ের দিন। ঠিক সে সময় দোতলার করিডোর দিয়ে আসতে দেখা গেল কুহুকে। ওর পেছন পেছন আসছে রাত্রি। কুহুর দু চোখে জল টয়টি করছে। আয়না তাকাল। নেকু মেয়ে। নেকামির শেষ নেই গি। এই পর্যায়ে দীপ্র বলল, আর একটা কথাও না আয়না গে। তুমি শোনো কথাটা। কুহু আসলে বিয়েটা। দীপ্র দোতলা থেকে দৃষ্টি ফেরাল আয়নার দিকে। কঠিন সুরে বলল, চুপ করতে বলেছি আয়না। আর একটা কথাও না গে। দাদাভাই তুমি জানোই না ও আসলে। আমি জানি আয়না। এ ব্যাপারে কোনো কথা চাচ্ছি না গি। আয়না অবিশ্বাস ভরা চোখে তাকাল। দীপ্র নিচু সুরে বলল, এই টপিক এখানেই শেষ। কোথাও যেন না যায়। মনে থাকবে? আয়না কথা বলতে পারল না। ও পিছিয়ে গেল এক পা। দু চোখ ভরা অবিশ্বাস। কুহু সিঁড়ি দিয়ে নেমে এসেছে। ওর দুটো চোখে জল থই থই করছে। দীপ্র কঠিন সুরে বলল, এই বিষয়ে কেউ কোনো কথা বলবে না। এখানেই সব শেষ। যদি কেউ বলো তো আমার থেকে খারাপ কেউ হবে না। আশা করি এইটুকু সম্মান আমাকে দেয়া হবে গি। কুহুর শরীর কাঁপছে। সে রাতের খাবার খেতে যেতে পারেনি। ওর সাহস হয়নি।
দীপ্র ভাই তাকে বাঁচাল। এটাও কি দয়া? হয়তো হ্যাঁ কিংবা না। ওর ফোনটা তখন থেকে বেজে চলেছে। ও রিসিভ করছে না। ওর দুটো চোখ বেয়ে সমানে নোনা জল নেমে যাচ্ছে। শুকনো একটি ঢোক গিলল ও। হাতের তালুতে গাল মোছার প্রয়াস করল। কিন্তু লাভ হল কি? হল না। পুনরায় গাল ভিজে গেল। শায়ের লিখেছে, কুহু, আমি সরি রে। আমি সরি। আমি রাগের মাথায় ওসব বলে ফেলেছি। আর বলব না। আর তুই টেনশন করিস না। আমি কোথাও কিছু বলব না গি। মেসেজটা কয়েকবার পড়ল কুহু। তারপর শায়েরের নাম্বারের ডায়াল করল। একটা সেকেন্ড ও লাগেনি রিসিভ করতে। শায়ের একই ভঙ্গিতে সরি বলতে বলতে বলল, দোস্ত, আমি বলব না। কাউকে বলব না বিষয়টা। তুই প্লিজ মাফ কর। মাফ কর আমায়। সবাই সব কিছু জেনে যাবে শায়ের। আরে না পাগল। আমি তো বললামই। কোথাও বলব না গি। তোর বলতে হবে না। তোর হয়ে অন্য একজনই এ কাজ করে দেবে। থ্যাংক ইউ রে। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে এভাবে শেষ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বলে কল কাটল কুহু। শায়ের বারবার হ্যালো হ্যালো করল। কল করার চেষ্টা করল। কিন্তু লাভ হল না। কুহু তাকে ব্লক করে দিয়েছে। রাত্রি এসে বসল কুহুর পাশে। কুহু কথা বলল না। নড়ল না। মেঝেতেই বসে রইল। রাত্রি কুহুর মাথায় হাত বুলিয়ে বলল, যা হবার হয়েছে কুহু। আমরা আর এটা নিয়ে ভাবব না। আয়নাকেও নিষেধ করা হয়েছে। তুই টেনশন করিস না গে। কুহুর গলাটা ধরা। কথা আসতে চাচ্ছে না। তবু ও ভাঙা কণ্ঠে বলল, দীপ্র ভাই আমাকে কেন বাঁচাল রাত্রিপু? উনি আবারও আমায় দয়া দেখাল। তাই না? দয়া দেখাল আমায়। আমি দয়াতেই রয়ে গেলাম ঘ। বলে ঠোঁট কামড়ে কান্না আটকাল কুহু। রাত্রির ভেতর থেকে কোনো শব্দই এল না। ও পুনরায় মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল। বলল, তুই বরং দীপ্র ভাইয়ের সাথেই কথা বল কুহু। দীপ্র ভাই সবটা বলতে পারবে। তবে একটা কথা, মানুষটাকে আর দোষারোপ করিস না। আলটিমেটলি তার কোনো দোষই নেই। তবু এতদিন সব সহ্য করেছে গি। প্রিয় পাঠক, আমি চাইলে শুরুর দিকেই এই ঘটনাটা সামনে আনতে পারতাম। কিন্তু এতে করে অন্যান্য চরিত্রগুলোর প্রকাশ ঠিকঠাকভাবে হতো না। আমার পুরাতন পাঠক যারা আছেন তারা তো জানেন আমি একটু ভেঙে লিখতে পছন্দ করি। কখনো খুব ধীরে প্লট আগাবে। আবার কখনো অনেক দ্রুত। এটাই আমার লেখার ধরন। আমি একই তালে লিখতে পারি না। আর আমার মনে হয় আপস অ্যান্ড ডাউন দিয়েই উপন্যাস লেখা উচিত। সবাই দোয়ায় রাখবেন। চলবে। প্রণয়ের রূপকথা। লেখনীতে ফাতেমা তুজ নৌশি। পর্ব ২৩। রাত বিরেতে দীপ্রর ঘরে এসে দাঁড়িয়েছে কুহু। ওর দুটো চোখে জল থইথই করছে। দীপ্র কি বলবে বুঝতে পারছে না। পরিস্থিতি এতদিন একরকম ছিল। আজ আরেক রকম। ও অনেকটা দ্বিধা নিয়ে বলল, সকালে কথা হবে কুহু। এখন ঘুমাতে যাও। কুহু নড়ল না। দীপ্র চেয়ে রইল। মেয়েটিকে কেমন যেন দেখাচ্ছে। কি বললাম শুনিসনি? আপনি আবারও দয়া দেখালেন আমায়? দীপ্রর যে কি পরিমাণে রাগ হল। ও নিজেকে ধরে রাখতে ব্যর্থ হল। মেয়েটি সব সময় তাকে আঘাত করে। ঘরে যেতে বলেছি কুহু গি। আপনি আমাকে দয়া দেখিয়েছেন। তাই না? এই পর্যায়ে দীপ্র নিজের রাগ ধরে রাখতে পারল না। ও হিস হিস করে এগিয়ে গেল। কুহু কিন্তু ভয় পেল না। আর একবার দয়ার কথা বললে ঠাস করে চর বসাব। সেটিই পারবেন। কারণ আপনি ছেলে। আমি মেয়ে। আমার উপর জোর খাটানো যায়। কি জোর খাটিয়েছি আমি? আপনি কেন বিষয়টি সামনে আনতে দিচ্ছেন না? আপনি জানতেন আমি পালাব। তাই বিয়েটা ভেঙেছেন? বলেন এটা সত্যি কি না আগে। দীপ্র মৌন রইল। কুহুর শব্দ করে কেঁদে ফেল। আমাকে আদৌ আপনি বাঁচালেন নাকি মেরে ফেললেন? আমি নিজেও বুঝতে পারছি না দীপ্র ভাই। আমি দয়া নিয়ে বাঁচতে চাই না। চাই না দয়া নিয়ে বাঁচতে গু। এইবার দীপ্র শান্ত হল। ও দম ফেলে বলল, সেটির জন্য আমার সাথে কথা বলা উচিত ছিল না কুহু? বিয়েতে তোর পুরো মত ছিল না। তোর মতের বিরুদ্ধে গিয়ে বিয়েটা এমনিতেও হতো না। কিন্তু তুই একটা বার আমাকে বলেছিস? বলিসনি তো। উল্টো আমাকে ছোট করতে চেয়েছিল। বিয়ে ভেঙে পালাতে চেয়েছিল।
অপমান করতে চেয়েছিল, তাই না? ঠিক তাই। কুহু তাই চেয়েছিল। চেয়েছিল বিয়েটা ভাঙতে, এই স্বার্থপর মানুষগুলোকে অপমান করতে। কিন্তু সেই পরিকল্পনা সফল হওয়ার পূর্বেই বিষয়টা ঘুরে যায়। দীপ্র নিজ থেকেই বিয়েটা ভেঙে দেয়। ফলে উল্টোভাবে কুহুরই অপমান হয়ে যায়। কুহু ঠোঁট কামড়ে বলে, আপনি ও তো জানতে চাননি আমার কাছে আমার মতামত আছে কি নেই। জানার সুযোগ ছিল আমার কাছে? আমি আসার পূর্বেই সব ঠিকঠাক হয়। আমি এসে কথা বলার আগেই তুই ডিসিশন নিয়ে রেখেছিলি গু। আর আপনি সেটা জেনে সুযোগটা কাজে লাগালেন। আমাকে অপমান করলেন, তাই না? ফোঁস করে দম ফেল দীপ্র। ছোট করে বলল, মানছি আমিও পুরো ঠিক ছিলাম না। রাগ হয়েছিল, তাই ওভাবে কাজ করেছি। তবে আমি বিয়ে না ভাঙলে তুই যেই কাজটা করতে যাচ্ছিলি সেটা কতটা প্রভাব রাখত বুঝতে পারছিস কুহু? বাড়ির সম্মান থাকত। বলতো না সবাই হেড স্যারের মেয়ে পালিয়েছে। চাচার নাম খারাপ হতো না? চাচির বদনাম হতো না? শুধু আমাকে অপমান করার জন্য তুই নিজে যে বাকি সবাইকে অপমান করতে চলেছিলি এটা কখনো মাথায় এসেছে তোর? কুহু ঠোঁট কামড়ে নিজের কান্না আটকাল। সেই মুহূর্তে এই বিষয়গুলো সত্যিই মাথায় আসেনি। তবে পরে বুঝতে পেরেছিল। কিন্তু ততক্ষণে কিছু করার ছিল না। বিষয়টাই ঘুরে গিয়েছিল। দীপ্র তাকে অপমান করেছিল। বিয়ের সাজ নিয়ে কুহুকে শুনতে হয়েছিল বিয়েটা হচ্ছে না কুহু। অথচ ঘটনা উল্টো হওয়ার কথা ছিল। সবটা স্মরণ করে কুহু আসলেই দুঃখে নুয়ে পড়ল। দীপ্র শীতল কণ্ঠে বলল, যা হবার হয়েছে। আমি আমার কাজের জন্য সরি। ইনফ্যাক্ট সব দোষ তো আমিই নিয়েছি, তাই না? তবু এত রাগ কেন তোর? কারণ আপনারা স্বার্থপর। সবাই স্বার্থপর গু। বলে কুহু উল্টো পথে হাঁটতে লাগল। দীপ্র ভাষা হারিয়ে ফেল। সে স্বার্থপর? আসলেই সে স্বার্থপর? রাত্রি এখনো কুহুর ঘরেই আছে। ওর চিন্তা হচ্ছিল। মেয়েটা আসতেই ও শুধাল, সব ঠিক আছে কুহু? ঘ বলে মুখ ঘুরিয়ে নীল কুহু। রাত্রি বুঝল মেয়েটির একটু একা থাকা দরকার। ও আদরের হাতখানা গালে স্পর্শ করিয়ে বলল, একটু ঘুম দে। ভালো লাগবে গি। আচ্ছা গি। রাত্রি চলে যেতেই দরজাটা আটকে দিল কুহু। তারপর লাবিবার নাম্বারে কল করল। মেয়েটি ঘুমায়নি, জেগেই আছে। অনেকবার কল দিয়েছে। কুহু কুহু, দোস্ত আমাকে মাফ কর। মাফ কর আমায়। আমি যদি জানতাম ওই হারামিতে অমন করবে তাহলে জীবনেও ওকে সাথে নিতাম না। সরি দোস্ত, মাফ কর আমায়। আমি সরি রেগু। এতগুলো কথা বলে থাম লাবিবা। কুহু ছোট করে বলল, যা হবার হয়েছে লাবিবা। এখন আর ঠিক করার মতন কিছু নেই গু। আমি সরি দোস্ত। সরি বলতে হবে না। আমার ভাগ্যটাই খারাপ। একজন খারাপ ভাগ্যের মানুষের সাথে তোর উচিত বন্ধুত্ব না রাখা গু। কুহু। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমার কাউকে লাগবে না আর। এভাবে বলিস না দোস্ত। আমার কথাটা শোন। শোন দোস্ত। কুহু শুনল না। কলটি কেটে দিল। লাবিবার ফোনের স্ক্রিনে তাকিয়ে কেঁদে ফেল। ওর ভুল হয়েছে। ও ভুল করেছে। যদি সেদিন শায়েরকে না জানাত, শায়ের যদি ওর সাথে না আসত, তবে এত কিছু হতো না। লাবিবার ভীষণ কষ্ট হচ্ছে। কল করে চলেছে শায়ের। লাবিবা তীব্র রাগ নিয়ে কলটা রিসিভ করল। শায়েরকে কিছু বলতে না দিয়ে বলল, কুহু আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিয়েছে। খুশি হয়েছিস না? হবারই কথা। তোর আর আমার মধ্যেও আর কোনো বন্ধুত্ব নেই। সবটা শেষ শায়ের। সবটা শেষ। তুই তোর পথে, আর আমি আমার পথে গু। একটা শব্দ বলতে দিল না লাবিবা। কলটি কেটে দিল। শায়ের হতভম্ব হয়ে গেল। রাগের মাথায় সে বলেছিল ঘটনা কুহুর বাসায় জানিয়ে দেবে। পরে নিজের ভুলটি বুঝেও ছিল। কিন্তু এতে লাভ হল কি? কোনো লাভই হল না। একটা রাগ থেকে বলা কথায় এভাবে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। শায়েরের খুব খারাপ লাগল। নিজের উপর রাগ হল। কেন অমন কথা বলেছিল সে? ওর জন্য সবটা আজ শেষ হয়ে গেল। একদম শেষ হয়ে গেল। সমস্ত রাত ঘুম নেই কুহুর। মেঝেতে বসে কাটাল। এখন ভোর হয়ে গিয়েছে। গত রাতে জানালা লাগানো হয়নি। আলো এসে ঘরে পৌঁছাল।
সেই সাথে মর্গের ডাক ও সদর দরজার বেল বেজে ওঠে। একটু বাদেই শুরু হলো খটখট আওয়াজ। বাড়ি মেরামতের কাজ করছে মজুররা। শব্দটা এত বাজে লাগে কুহুর। ওর ইচ্ছে করল ছুটে গিয়ে বলতে আজ কোনো কাজ হবে না। কিন্তু সে উপায় যে নেই। ও ফোঁস করে দম ফেল। এ ঘরে থাকা যাবে না। কুহু উঠে পড়ল। শরীর নড়তে চাচ্ছে না। শক্তি পাচ্ছে না। করিডোর পেরিয়ে নিচে আসতেই আয়নার সাথে চোখাচোখি হল। আয়না খুব ভোরবেলায় উঠেছে। ইদানিং সে শরীরচর্চায় মনোযোগ দিয়েছে। কুহুকে দেখেই বাঁকা হাসল। তিরস্কার পেয়ে কুহুর মনটা বিষাদে ভরে ওঠল। ও ঝামেলা না করে এক কাপ চা বানাতে রান্নাঘরের দিকে এগোচ্ছিল। অমন সময় আয়না বলল, শিয়ানা আছিস ভালোই উ। কুহু ধোক গিলল। ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করল। সামনে আগাতে যেতেই আয়না বলে উঠল, বেশি বাড়াবাড়ি করলে সব কথা সবার কানে চালান করে দেবগু। অন্যান্য দিনের থেকে আয়নার কণ্ঠে আজ ঘৃণা বেশি আছে। গৌরবও। কুহু এবার পেছন ফিরল। ওর চুলগুলো এখনো অনেকটাই এলোমেলো। ভয় দেখাচ্ছ আয়নাপু? না, ভয় দেখাচ্ছি না। তবে শর্ত করলাম। শোন কুহু একটু থামল আয়না। চারপাশে চোখ বুলিয়ে এক পা এগোল। চিবিয়ে চিবিয়ে নিচু সুরে বলল, দীপ্র দাদাভাইয়ের থেকে দূরে থাকবি। না হলে আমার থেকে খারাপ কেউ হবে না গি। তার প্রতি আমার কোনো আগ্রহ নেই আয়নাপু। এটা জেনে বুঝেও এ কথার মানে দেখি না গি। তোকে ভরসা করি না গি। কুহুর বড় হাসি পেল। ও একটু তিরস্কারের সুরে বলল, আজ যদি আমি চাইতাম, তাহলে তুমি যে বিষয় নিয়ে ভয় দেখাচ্ছ তার ধারে কাছেও আসতে পারতে না। দীপ্র ভাইকে আজ যেভাবে চাচ্ছ তার নাম নিতেও তখন দুবার ভাবতে হতো। না হলে জবিব। বিস্ফোরণ নিয়ে তাকাল আয়না। কুহু শুকনো একটা ঢোক গিলল। শরীরটা বড় ক্লান্ত লাগছে। চা দরকার। এক কাপ ধোয়া ওঠা চা। চলবে। প্রণয়ের রূপকথা। লেখনীতে ফাতেমা তুজ নৌশি। পর্ব ২৪। আয়নার সমস্ত শরীর জ্বলে ওঠল। কুহু মাত্র কি বলে গেল সেটা ভাবতেই ওর মাথায় আগুন জ্বলে যাচ্ছে। ও ঘরময় পায়চারি করতে করতে পৌঁছাল মায়ের কক্ষে। মাথা ঠিক নেই। মা ঘুমিয়ে আছেন। ও ডেকে তুলল। আবিদা বিরক্তি নিয়ে মেয়ের দিকে তাকিয়ে। ঘটনা বলতে গিয়ে আয়নার মনে পড়ল দীপ্র দাদাভাইয়ের কথা। সে মানা করেছে কথা পাঁচ কান করতে। যদি বিষয়টা সে এখনই বলে দেয় তবে দীপ্র দাদাভাইয়ের চোখে খারাপ হতে হবে। এটা কিছুতেই হতে দেয়া যাবে না। মেয়ের থম ধরা দেখে আবিদা ধমকে উঠলেন। কথা বলিস না কেন? সকাল সকাল কি শুরু করলি? না, কিছু না। ঘুমাও। তিনি তাজ্জব বনে গেলেন। আয়না অলস পায়ে বেরিয়ে এল। ভাবতে লাগল সামনেটা নিয়ে। কুহুকে সে যতটা সহজ ভাবে নিয়েছিল মেয়েটি অতটাও সহজ নয়। ও ভেতরে ভেতরে বড্ড শেয়ানা। সকালের নাশতার টেবিলে দুজন নতুন মানুষের আগমন হল। নতুন বলতে এরা বাড়িরই সদস্য। তবে দীর্ঘদিন পর আসা। রাত্রির বাবা আর মা। মোটামুটি উৎসব লেগে যাওয়ার মতন অবস্থা হল। দীপ্রর ফুপি সালমা বললেন, কতদিন পর সবাই আমরা। শুধু ছোট ভাবি। বলে থামলেন তিনি। কুহুর দিকে চেয়ে বললেন, এই কুহু, ভাবি কবে আসবেন? কুহু ঠিকভাবে বলতে পারল না। দাদিজান এমনিতে ঘরে খাওয়া দাওয়া করলেও আজ এসেছেন টেবিলে। অনেকটা চাঙ্গা দেখাচ্ছে তাকে। কাজ শেষ করে আসতে বলেছি। যা ঝড় যাচ্ছে ছোট বুয়ের উপর গু। আম্মা, ভাবি চাইলে কিন্তু সবটা সুন্দর হতে পারত। কিছু জমি বিক্রি করলেই তো হয়। এ কথা বলতেই বৃদ্ধা একটু চটে গিয়ে বললেন, যেটুকু আছে তাও শেষ করুক। বংশের কিছুই আর না থাকুক। সালমা একটু দমে গেলেন। অতীতে ভাইরা যখন সম্পত্তি ভাগাভাগি করল তখন সেও ভাগ পেয়েছে। উপায় না পেয়ে ভাইদের সাথে বিক্রি করেছে। তবে দুই ভাইয়ের মতন স্বার্থপর ছিলেন না তিনি। নিয়মিত ছোট ভাইয়ের সাথে যোগাযোগ ছিল তার। বাড়ির খোঁজ খবর নিয়েছেন সবসময়। সালমা ছোট করে বললেন, দুঃখিত আম্মা। আসলে এই পরিস্থিতি তো নেয়া যাচ্ছে না। আমার দুই ভাতিজির ভবিষ্যৎ আছে না? আলবত আছে। আল্লাহ যা রেখেছেন ভাগ্যে তাই হবে। তোমার ছোট ভাই ঐতিহ্য ধরে রেখেছে। এতিমখানা, মাদ্রাসা চালিয়ে এসেছে বছরের পর বছর ধরে। স্কুলটা নিজ হাতে গড়ে তুলেছে। তার সেই কষ্টে গড়া সব কিছু এভাবে তো শেষ করতে পারি না আমরা।
প্রয়োজনে বলে তিনি একটু থামলেন। বললেন না কিছুই। খাওয়া দাওয়ার পর্ব শেষ হল। বৃদ্ধাকে ঘরে পৌঁছে দিল আবির। খবর কি ভাই? খবর তো ভালো নানিজান উ। এবার বিয়ে টিয়ে করবে তো? নাকি সে চিন্তা নাই গু? চিন্তা তো আছে। আপনি যদি ব্যবস্থা করেন গু। বলেই আবির হাসল। বৃদ্ধা হেসে বললেন, তা ভালো। মরার আগে অন্তত এক নাতির বু দেখে যাই গু। এভাবে বলছেন কেন? আল্লাহ আপনার অনেক হায়াত দান করুন গো। দরজার কাছ থেকে আমিন পাঠ করল আয়না। ওকে দেখে হাসল আবির। দাদিজানের অনেক হায়াত হোক গ। আরে আর কত? এত হায়াত দিয়ে হবেই বা কি? সবাইকে একসাথে দেখতে পারলাম। এখন রেও শান্তি। তবে এর আগে যদি নাতি বউ দেখে যেতে পারি। নাতি বউ বলাতে আয়নার চোখ দুটো চকচক করে উঠল। ও উৎসাহ নিয়ে বলল, দীপ্র দাদাভাইয়ের বউ? আর দীপ্র? ও চিন্তাবাদ। এখন আবিরের বউ দেখতে চাই উ। কথা খানা পছন্দ হল না আয়নার। কেন? দীপ্রর বউয়ের চিন্তা বাদ যাবে কেন? কুহু ছাড়া কি দীপ্রর যোগ্য আর কেউ নাই? ওকে কি চোখে পড়ে না কারো? সুন্দরী, শিক্ষিত, স্টাইলিশ। কোন দিকের কমতিতা? আড্ডা গল্পের কথা থাকলেও রাতে আসলে কিছুই হয়নি। আবিরের সাথে মাত্রই বসার সুযোগ হল দীপ্রর। ওরা বসেছে বাড়ির ঠিক মাঝে। এই বাড়িটার মাঝ দিকটায় কিছুটা খোলা স্থানের মতন রয়েছে। আর তার চারপাশে জুড়ে করিডোর ও কক্ষগুলো। পুরাতন বাড়িগুলো যেমন হয়। মাঝের খালি অংশটায় চৌকি রাখা। সেখানেই বসেছে দুজন। কথা বলতে বলতে দীপ্র শুধাল, বিয়ে তাহলে এবার পাকা? ভাই রিস্ক আছে। মেয়ে তো রাজি। কিন্তু বাপ যে বড্ড পাজি উ। আবিরের এহেন ছড়ায় হো হো করে হেসে উঠল দীপ্র। চতুর্ভুজাকার করিডোর দিয়ে দৌড়ে এল কুঞ্জ। এসে বসল ভাইদের মাঝে। আবির ওর চুলগুলো নাড়িয়ে দিয়ে বলল, কুঞ্জকে আগে বিয়ে দেবগু। এহ, আমার বিয়ের বয়স হয়েছে নাকি? কি বলিস? বিয়ের বয়স হয়নি। তোকে বিয়ে দিলে তুই বাপ হয়ে যাবি উ। কুঞ্জ বাচ্চা হলেও ওর লজ্জা লাগল। ও ছুটে পালাল। দীপ্র হাসল। কুঞ্জর কথা বাদ। তোর বাপ হওয়ার সময় হয়েছে। বিয়েটা এবার কর উ। আবির কিছুটা হতাশ হল। তার একটা প্রেমের সম্পর্ক আছে। 2 গ্রাম পরে। কিন্তু সমস্যা হল মেয়েটার বাবা ভীষণ কঠোর। জামাই নির্বাচনে তারা 1000টা শর্ত রয়েছে। সেসব নিয়েই আবিরের যত ভয়। সারাদিনে একটা বারের জন্যও দেখা হয়নি দীপ্রকুহুর। এবার হল। কুহু তার গাছগুলোর পাশে বসা। হাঁটুতে গাল পেতে রাখা। দীপ্র শব্দহীনভাবে এসে দাঁড়াল। কয়েক সেকেন্ড থেমে থেকে শুধাল, ভার্সিটি যাসনি? না গি। কেন? ইচ্ছে করছে না গে। কেন? জানি না গে। দীপ্র থমকে রইল। ক্ষণকাল ওভাবেই গেল। ছোট করে শ্বাস ফেলে ছেলেটি বলল, যা হবার তা তো হয়েছে কুহু। এবার সব ঠিক কর। পড়াশোনায় মন দেখি। কুহুর 2 চোখ বেয়ে জল নেমে এল। ও হাতের তালুতে মুছে নিয়ে বলল, এত দর্দ কেন দেখাচ্ছেন? দর্দ চেয়েছি আমি উ। দর্দ দেখাচ্ছি না। আমি তোর ভালো চাই উ। খুব ভালো চেয়েছেন। এতই ভালো চেয়েছেন যে আজ আমার বন্ধুদের সাথেও সম্পর্ক শেষ করতে হল গু। দীপ্র বিস্মিত হয়ে রইল। কুহুর খুব কান্না পাচ্ছে। চিৎকার করে কাঁদতে পারলে মনটা ভালো হতো। বন্ধুদের সাথে সম্পর্ক শেষ কেন করলি? আপনার জন্য। ওদের ভুলের কারণেই আপনার কাছে বিষয়গুলো গিয়েছে। আর আপনি সুযোগ নিয়ে আমাকে অপদস্থ করলেন। আর এখন তো আয়নাপু। কথা শেষ করল না কুহু। দীপ্র ভ্রু কুঞ্চিত করে বলল, আয়না কি করেছে? কিছু না গি। ও বলে দিয়েছে? না গি। তাহলে? আমার মাথা ব্যথা করছে। আপনার সাথে কথা না বলি উ। বলে কুহু বসা থেকে উঠে গেল। ওর চুল খোপা করা ছিল। আলগা করে। দ্রুত বসা থেকে উঠে যাওয়ায় আলগা খোপা আরও আলগা হয়ে গেল। পিঠময় ছড়িয়ে পড়ল ঝলমলে চুলগুলো। বসার ঘরে একটা চমৎকার আবহাওয়া চলছে। আয়ানা নিজ হাতে রান্না করেছে। তার রান্নার প্রতি ইদানিং খুব আগ্রহ দেখা যাচ্ছে। সবাই প্রশংসা করে চলেছে। কুহুকে দেখেই আয়ানা শেষবের মাত্রা বাড়িয়ে দিল। সবাইকে আরও তোষামত করে খেতে বলল। সালমা বললেন, খাচ্ছি তো। তুই বস, আরাম করে।
ঘেমে নেমে এত কিছু করেছিস গু। তোমাদের জন্য এইটুকু করব না ফুপি? তা করবি। বস এখন উ। বসে টেনে বসিয়ে দিলেন তিনি। কুহু শুকনো ঢোক গিলল। ওর মনে পড়ল একটা সময় খুব রান্না বান্না করা হতো। বাবা স্কুল থেকে ফিরে সেসব টেস্ট করতেন, প্রশংসা করতেন। সেই দিনগুলো হারিয়ে গিয়েছে। এই কুহুগ, ডাক লাবির। কুহু ঘর থেকে বেরিয়ে বলল, হ্যাঁ, সবাই খাচ্ছে। আয়ানা বানিয়েছে এসব। তুইও খা গু। কণা একটা ভাজা নিয়ে নাড়াচাড়া করছে। একদমই খেতে ইচ্ছে করছে না তার, অথচ ভীষণ পেটুক সে। আমার পেট ভরা আবির ভাইয়া, তোমরা খাও। একটা খাইউ, পরে খাবু বলে পা বাড়াতে নিচ্ছিল কুহু। আয়ানা বসা থেকে উঠে পড়ল। একটা ভাজা তুলে নিয়ে এগিয়ে এল। দাঁড়া উ। পা থামল কুহুর। আয়ানা ওর বর আরব এসে দাঁড়াল। একদম চোখে চোখ রাখল। কুহুর দুটো চোখ লাল, টাইটি করছে জলে। আয়ানা এক গাল হেসে বলল, খেয়েই দেখ, সব টেস্ট ভুলে যাবি উ বলে ভাজাটা কুহুর মুখের দিকে বাড়িয়ে দিল আয়ানা। স্বাভাবিকভাবে দেখলে ঘটনাটা খুব সুন্দর মনে হতে পারে। সবার নিকট আয়ানা মহান কেউ হতেই পারে। তবে কুহু আর আয়ানাই জানে এই ঘটনা সুন্দর নয়। একদমই নয়। আয়ানার তিরস্কার, সর্তকতা সব মিলিয়ে এই ঘটনা একদমই সুন্দর নয়। চলবে। প্রণয়ের রূপকথা। লেখনীতে ফাতেমা তুজ নৌশি। পর্ব ২৫। তুই খেলি কেন আপু? ওর মুখের উপর ফেলা উচিত ছিল উ। হিসিহিস করে বলে উঠল কণা। কুহু ছোট করে বলল, বাড়াবাড়ি হচ্ছে গি। হচ্ছেই তো। তবে সেটা আয়নাপুই করছে গি। থাম না কণা। একটা ব্যাপার এভাবে টানছিস কেন? আমি টানছি? তুই কেন বুঝিস না আপু? আয়নাপু একদম ভালো না। শয়তান একটা। তুই ভালো মানুষ, তাই ওর খারাপগুলো চোখে লাগে না আগে। কুহুর গলাটা কেমন শুকিয়ে এল। ও ভালো মানুষ? সত্যিই কি তাই? কণা বিরক্ত হয়ে বসল বিছানায়। কুহু স্বীয় হাতের দিকে তাকিয়ে বলল, আমি ভালো মানুষ কণা? অবশ্যই। তুই ভালো দেখেই তো। এ অবধি বলে কথার টোন বদল করল কণা। সন্দেহ নিয়ে বলল, কিছু হয়েছে? তোকে কাল থেকেই কেমন যেন লাগছে। আমি বলব বলব করেও বলা হয়নি গু। বাবাকে মনে পড়ছে। খুব মনে পড়ছে গু বলে দু চোখ ভেঙে চুরে কেঁদে ফেল কুহু। ওর কান্না দেখে কণার বুকটাও ভেঙে এল। এগিয়ে এসে বোনের পাশে দাঁড়াল। মাথাটা দুহাতে আগলে ধরল বুকের কাছটায়। বাবাকে আমরা ঠিক ঠিক একদিন দেখতে পারব। আমরা সবাই দেখতে পারব। অনেক অনেক গল্প হবে আপু। অনেক অনেক গল্প উ। কান্না মিশ্রিত সুরেই কুহু বলল, পারব। অবশ্যই পারব আমরা গু। হুম। তুই কান্না থামা গু বলে দু চোখের জল মুছিয়ে দিল কণা। কুহু হেসে ছোট বোনের হাত আগলে ধরল। কণা চেয়ে রইল। তুই আর মা ছাড়া আমার আসলেই কেউ নেই রে কণা। তোরা কখনো ভুল বুঝিস না আমায় উ। ভুল কেন বুঝব? এগুলো বলছিস কেন? এমনি বললাম। তোরা ছাড়া আমার যে কেউ নেই গি। আমারও তো কেউ নেই আপু। তুই আর মাই আছিস গো। দরজার কাছ থেকে দু বোনের এই দৃশ্যটি দেখলেন জেবা। ওনার ভেতরটা কেমন করে উঠল। নিজের ছেলের উপর রাগ হল। ছেলেটা বিয়ে ভেঙে দিয়ে মেয়ে দুটোকে আরও নিঃস্ব করে দিয়েছে। এখন বাকি কাউকেই ওরা আপন ভাবতে পারছে না। দীপ্র ট্রাউজারের পকেটে হাত রেখে জানালা দিয়ে তাকিয়েছিল। বাইরে থেকে চাঁদের একছাটা আলো এসে পড়ছে ওর শরীরে। অমন সময় জেবা প্রবেশ করলেন। তুমি আসলেই খারাপ করেছ দীপ্র। অনেক খারাপ করেছ উ। দীপ্র না তাকিয়েই বলল, আবার কি করলাম আমি? যা করার তো করেছি। বিয়েটা ভেঙে দিয়ে মেয়ে দুটোকে আরও অসহায় করে ফেলেছ। এটা যে কি করলে তুমি উ। ভুলটা বুঝতে পারছি মা। এখন কি করব? দীপ্রর কণ্ঠটা অসহায় শোনাল। জেবা মুখটা শুকনো রেখেই বললেন, এখন আর কি করার? কিছু করার নেই। তোমার চাচির মতের বদল হয়ে গেছে। সে এই ব্যাপারে অনেক কষ্ট পেয়েছে। আমার খুব লজ্জা লাগে উ। দুঃখিত মা ঘু। দীপ্র কেমন যেন মনমরা হল। জেবা ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন, পারলে সম্পর্কটা ঠিক করো। কুহুর প্রতি তোমার স্নেহ তো ছিল। সেটা এভাবে হারাল কিভাবে?
হারায়নি তো? তাহলে তো ভালো। সেই স্নেহটা কেন কাজে লাগাচ্ছ না? কুহুর ভালো মন্দ দেখো। তোমার চাচি না চাইলেও তুমি দেখবে। অধিকার দিয়েই দেখবে। এটা করতে হবে তোমায়। সব নষ্ট তুমি করেছ। ঠিক তুমিই করবে গে। মায়ের বলা কথাগুলো দীপ্রকে শক্তি দিলজেন। জেবা ছেলের দিকে এগিয়ে এসে বললেন, সম্পর্ক ঠিক করো। কুহু তোমার রক্তের। তুমি চাইলে সব সম্ভব। মনে রাখবে রক্তের পাওয়ার অনেক বেশি গু। অসহায় হওয়া মুখটায় একছেটা আলো এসে জমল। দীপ্র ভাঙা সুরে ডাকল, মা ই। মা তাকালেন। দীপ্র অনেকটা লম্বা। ও নিচু হল। মাকে জড়িয়ে ধরল। একদম হুট করে। জেবা বিস্মিত হলেন। ছেলে বহুদিন হয় এভাবে জড়িয়ে ধরে না। আমার খুব অসহায় লাগে মা। আমি আসলেই বুঝতে পারছিলাম না কি করা উচিত কি। ছেলের অসহায় অনুভূতিটা খুব করে বুঝলেন জেবা। তিনি আদরের হাতটা পিঠে বুলিয়ে বললেন, ভুল মানুষই করে। আর সেই ভুল ঠিকও মানুষই করে। তুমি পারবে। আমি জানি তুমি পারবে গু। আজ দুদিন পর ভার্সিটি এসেছে কুহু। ওকে দেখেই অদূর থেকে ছুটে এল লাবিবা। শোন কুহু। প্লিজ শোন গু। কিছু শোনার নেই লাবিবা গু। আমি সরি দোস্ত উ। সরিতে সব কিছু হয় না। তুই আমার থেকে শায়েরকে বেশি গুরুত্ব দিয়েছিস। আর সেই জন্য আজ এই পরিস্থিতি গু। ভুল তো মানুষেরই হয়। তুই আমায় ক্ষমা কর প্লিজ গু। আমি নিজেই তো ক্ষমা পাচ্ছি না গিয়ে। বলে কুহু তাকাল কষ্ট নিয়ে। লাবিবা এগিয়ে এসে ওর হাতটা চেপে ধরল। সরি দোস্ত। কসম, যদি জানতাম এমন হবে তাহলে মরে গেলেও ওই শালা শায়েরকে সাথে নিতাম না। আমি আসলেই ভয় পাচ্ছিলাম। তুই পালানোর প্ল্যান করলি। আমি তোর সঙ্গী তো হলাম। কিন্তু তারপর কি করতাম? এটা ভেবেই মনে হলো শায়ের পারবে সাহায্য করতে। কিন্তু ও যে এভাবে আঘাত করে বসবে তা কি জানতাম? কুহুর গলাটা ধরে এল। ও লাবিবার দিকে তাকাল। চোখ দুটো রক্তিম। শায়েরের একটা হুমকিতে আমার সব শেষ হয়ে গেল। আমি এতটা অসহায় হয়ে পড়লাম যে আজ আয়নাপু আমাকে কথায় কথায় হুমকি দিচ্ছে। আর দীপ্র ভাই, উনি তো মহান। আমাকে একের পর এক দয়া দেখিয়ে যাচ্ছেন। আমি তো কখনো দয়া নিতে চাইনি লাবিবা। আমার বাবা তো আমাকে দয়া নিতে শেখাননি রেগু। কুহু কেঁদে ফেল। লাবিবা ওকে জাপটে ধরল। আমি সরি দোস্ত। দোষটা তো আমার না, তোর না। কপালের দোষ। তাছাড়া দীপ্র ভাই আগেই সবটা জেনেছিলেন। সেই জন্যই বিয়েটা ভেঙেছেন। মাঝে জেনে গেল আয়নাপু। এটা আমাকে আরও বেশি সমস্যা দিচ্ছে গি। তোর এই কাজিন সিস্টার খুব পাজিত গু। সে ভাবে আমি দীপ্র ভাইকে চাই কি বলিস রে? চাইলে তো বিয়ে করেই ফেলতি। পালানোর প্ল্যান করতি না গি। জানি না। কোনোভাবেই এটা বোঝাতে পারছি না গি। আসল কথা, ও তোকে দেখতে পারে না। সেই জন্য বাহানা করে গি। কুহু কিছু বলল না। অদূরে শায়েরকে দেখা যাচ্ছে। ও চট করেই চোখ দুটো মুছে নিল। মুখে আনো কঠোর ভঙ্গি। পরের পর্ব আগামীকালই পাবেন ইনশাল্লাহ। গল্প আসলেই থেমে আছে। কিন্তু আমি না ভেঙে, পরিস্থিতি না বর্ণনা করে লিখতে পারছি না। সবার দিকটা না দেখালে দোষ অনুভূতি তো একদিক থেকে যাবে। এতগুলো চরিত্র, একটু তো সময় লাগবে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি কারো খুব বিরক্ত লাগে তবে পরে পড়ার অনুরোধ। আপনাদের বিরক্তি দেখলে আমারই খারাপ লাগে। তখন লেখায় আরও মন বসে না। যাদের গল্পটা ভালো লাগছে, ধৈর্য আছে, তারা মোটিভেট করবেন আশা করি। চলবে। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান মন্তব্য আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর যখন আপনারা একটি গল্প পড়ার পরেও কোনো মন্তব্য করেন না, তখন ভিডিও বানানোর উৎসাহটাই হারিয়ে ফেলি। এতদিন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পের ভিডিও নিয়ে হাজির হব।